আসসালামু আলাইকুম। আমি FKCS। আপনারা শুনছেন সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরায় রাফা, পর্ব সংখ্যা 22। চলুন আজকের পর্ব শুরু করি। রাতের শেষ প্রহর চলমান, পুরো কৃতিকুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘোরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত অরু। শেষ রাতে আর জানলাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানলা বন্ধ করার মতো শক্তিও নেই অরুর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়সড় হয়েই নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে একদণ্ড খড়খড়ে হাতে উষ্ণ পরশে আচমকায় কম্পিত হয়ে উঠল ঘুমন্ত অরুর তনু শরীরটা। অরু ঘুমের মধ্যেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙ্গুল বুলাচ্ছে, সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে সর্বাঙ্গ। লোকটা অরুর কপাল, ঠোঁট, গলা, এরপর আরেকটু নিম্নভাগে স্পর্শ করতেই হকচকিয়ে চোখ খুলল অরু। চারিদিক নিকষ আধারে তলিয়ে আছে, অন্ধকারে কারোর মুখ দেখা তো জো নেই। তবুও স্যান্ডেলউড পারফিউমের সুঘ্রাণটা নাকে ঠেকাতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল অরু। অতঃপর গলা খাদে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে অরু উদ্বিগ্ন আওয়াজে অথচ বেশ নিচু স্বরে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাত দিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে জড়ালো গলায় বলল, বউকে ছাড়া ঘুম আসছে না। অরু ভ্রুকুঞ্চিত করে বলল, আপনি আবার ড্রিঙ্কস করেছেন? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে অরুকে বিছানায় ছুঁড়ে মারল কৃতিক। অরু হকচকিয়ে উঠে বসে ব্যথাতুর গলায় বলল, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে হাসির টোনে বলল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি, লাইক মাই পার্সোনাল ডেজার্ট। অরু ছাজিয়ে উঠে নাক শিকই তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান, নিয়ে আসছি। অরুকে এক পাও নড়তে দিল না কৃতিক, উল্টো অরুর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে মুখটাকে অরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিকুঞ্জ। সকাল সকাল বৃদ্ধরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিকে গোল্ডেন ফেরি লাইট আর হ্যাজেকের আলোয় ঝিকমিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বরকনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়েবাড়ির স্বাদ আস্বাদনে সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়র, অর্ণব, অ্যালিসা, ক্যাটলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজের জাঁকজমক পোশাকে বিয়েবাড়ির সবার নজর কাড়তে সক্ষম ওরা কজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিকুঞ্জের ছোট সাহেবের বিলেতে ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে, চোখে মুখে গম্ভীরতা, কপটতা কোনো কিছুর লেশমাত্র নেই ওর। রূপা আজ শাড়ি পরেছে আর মুখলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই।
মুখলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে। সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনো বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা। অবশ্য নিতে পারার কথাও নয়, তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছায় কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই দিব্যি ঘুরে ঘুরে ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তিথিও এসেছে, নিজেকে দামি দামি শাড়ি গহনার মুড়িয়ে পটের বেবি সেজে। সাথে তার ভিলোড হাজবেন্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনও অনুপস্থিত। হয়তো সময়ের সাথে সাথে তারও চলে আসবেন। সে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন। যে সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছেন তাদেরকেই আপাতত সময় দিচ্ছেন আজমির শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সেই সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমির শেখকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েটাকে তো দেখলাম না। ওকে দেখার খুব ইচ্ছে জানেন। আমার ছেলে আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলার কথা শেষ করার আগেই আজমির শেখ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়? এখানে নেই তো? আমি চাই না অনুর বিয়েতে কোনোরূপ ঝামেলাঝাটি হোক। আজমির শেখের এহেন অনাগ্রহ ভঙ্গিমায় মহিলাটা হতবাক, অপমান্য বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন, আর আজমির শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করলো। এ আবার কেমন আতিথেয়তা, আজিব। নীলিমা সেজেগুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করলো। দরজা খুলেই ছিল। খাটের উপর বসে লেস নাড়ছে ডোরা। ওকে একটা সুন্দর বার্বি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমা রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে অরুর দিকে চাইল। অরু এখনো কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তোকে মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে অরু। আর এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারো নজর না লাগুক। তারপর একটু দুষ্টামি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপে আগুনে ঝলসে গেল বলে। যাক, ঝলসে বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি? কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়। পরক্ষণে ভাবুক হয়ে অরুকে শোধায়, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম, কিন্তু তোর বরমশাইকে তো দেখলাম না, সে কোথায়? প্রতি উত্তরে অরু ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখনো আসলো না কেন? নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকেলবেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে, আমি সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে। নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না, উল্টো স্বাভাবিক কণ্ঠে বলল, চল গিয়ে দেখে আসি, আপাকে নিশ্চয়ই অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। আকস্মাৎ বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামলে নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দু হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখটার ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারে দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমা আশ্চর্য বনে গিয়ে শোধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো? নীলিমার কথায় জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে, অরু মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে আজমির শেখ
কথা ছুড়লেন ফের। কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমির শেখের দুবাহু ধরে গলা খাদে নামে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ওই লোকটাকে দেখেছি, জানলা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার আত্মা কেঁপে উঠেছে। আর আজমির শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু, এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আনলে কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত, সন্দেহভাজন কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এসব ভেবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। আজমির শেখ সামনে কয়েক কদম পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বলল, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুল সজ্জিত স্টেজে, চারিদিকে বিয়েবাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির, তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালো, মুখে লেগে আছে এক চিলতে প্রাণোচ্ছল হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মনমরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধুমহল। বউ সাজে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনে দিকে উকিঝুঁকি দিচ্ছে সায়র, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে। তার রাগিনীর চাহনিতে আরও একবার বশম হতে হতে প্রাণ বেঁচে যেতে সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতোই হুট করে মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতার রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই। বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকে দেখতে চাইছে সায়রের তৃষ্ণাত বেকুল দু চোখ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত। আজকের অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি, প্রত্যয়ের হবু স্ত্রী, ওর মনের রানী, ওর হৃদয়ের হরণী মিসেস অনন্যা এহসান। ওরও আর নীলিমা সাথে ছিল অনুর, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর আত্মীয় স্বজনরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকট এগিয়ে আসছে। ফিনফিনে দুপাট্টা দিয়ে মাথায় এক হাত ঘুমটা টানা, তার আড়াল থেকে অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনুর এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝড় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝড়ো হওয়া মনে ইলশে গড়ি বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাঁতরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশে রাজকীয় ডিবানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝুলানো, কেবল 3 কবুলের পরই তা তোলা হবে, আর বর তখনই বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এদিকে সুস্বাদু খাবারের গন্ধে মম করছে চারিপাশ। ওদিকে এই মুহূর্তে কনের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতোটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশ উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখন হুট করেই কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখলো ওর। আকস্মাত ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরালো নীলিমা। দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ঝাঁজে উঠে তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলল, এখানে কি চাই? সায়র নিজ গ্রীবাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধালো, কাউকে খুঁজছ? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলো আপনাকে খুঁজিনি, জানতো আজাইরাও। নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু একটু ঝাঁঝিয়ে কথা বলে, ওতে বেশ কিছু অসুবিধা নেই। অর্ণব
কত শুনেছে এমন। থাপ্পড় খেতে খেতে ওর গালটাই বোধহয় বেঁকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ অ্যালিসাকেই পেয়ে গেল। নীলিমা আর যাই হোক, থাপ্পড় মারার সাহস নিশ্চয়ই দেখাবে না। কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিংয়ের লোকজন আসা যাওয়া করছে হুড়দম। নীলিমা সেখানে খাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে নরম স্বরে শুধালো, এ মেয়ে, আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজভ্রু যুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছে আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ছাড়তে না পেরে তোমার বদহজম হয়ে গেল, তারপর বমি, আর তারপর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গাম্ভীর্য ভাব টেনে বলল, নো ওয়ে, আমার জন্য কারোর ডিসেন্ট্রি হবে সেটা তো হতে পারে না। পুরো আমেরিকা জানে আমি ভারী সদয় হৃদয়ের মানুষ। তাহলে এই নির্দয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিসেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই এদেশ ছেড়ে ওদেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে তুমি বরং আমার সাথে। সায়রের ট্যাপ রেকর্ডারের মতো এক নাগারে কথা বলছে তো বলছেই, থামের নামই নিচ্ছে না। এক পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিসেন্টি বলে আমার পেট খারাপ করে দিলেন। বলি, এসব বলতে আপনার কি মুখে বাঁধে না একটু? সার বলতে চাইল, ডিসেন্টি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাঁধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগে ক্যাটারিং এর লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপর। অসাবধানতার ওর হাতটা গিয়ে ঠেকলো নীলিমার মেধহীন লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলেছে ঠিকই, কিন্তু পরক্ষণে চরম সাহসিকতা আর জিদের বহিঃপ্রকাশ ঘটিয়ে সায়রের গালে ঠাটিয়ে চর বসালো ও। আচমকা চোর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার পানে, কিন্তু তার চেয়েও বেশি আঙ্গার দেখা গেল নীলিমার চোখে মুখে। এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়। নীলিমা বোধহয় ওই ক্যাটাগরিতেই পড়ে। নীলিমা কাছে দেখে চোখ মুখ কিছুটা স্থির করলো সায়র। চারিদিকে চোখ বুলিয়ে নরম কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কাঁদছো কেন? কি হয়েছে? আই এম সরি, এটা ইচ্ছে করে হয়নি। আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা না শুনে মাঝপথে চোখ মুছতে গটগট পায়ে ওখান থেকে চলে গেল নীলিমা চলে যেতে কোথা থেকে যেন অরু এসে চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলে ওঠে, আরে জুতাটা তো এখানেই পড়ে আছে, তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানেই দাঁড়িয়ে এক ধ্যানে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল। ওর জুতাটা হাতে নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকে মেয়েটা শুধু কাঁদে। আশ্চর্য। অরুর কথায় যেন আকাশ থেকে পড়ল সায়র। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বললে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে? কোথায়? কখন? অরু ঠোঁট উল্টে ফাপলিশিন কণ্ঠে জানালো, এই তো আপার বিয়ের 2-3 দিন পরেই আকত হবে। পরবর্তীতে পড়াশোনা শেষ হলে তুলে দেওয়া হবে। সায়রের গলাটা ধরে এসেছে। অরুর কথার পাশে ও আর দ্বিতীয় প্রশ্নটা করে উঠতে পারল না। সাহস দেখিয়ে কেমন যেন পুরো দুনিয়া ধুলছে ওর চোখের সামনে। তাই অরু আর দাঁড়ালো না, জুতোটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন
fkcsdreamyworld@gmail.com-এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। অন্দরমহলের ভেতরে প্রবেশ করে সিঁড়ি ছাপিয়ে দোতলার করিডোরে পা রাখতে থমকে গেল অরু। পা দুটো আটকে রইল সেখানে। দক্ষিণের বাতাসে দুলদুলায়মান জানলার দিকে মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানেই শটান দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে, তবে অরুর তাকে চিনতে অসুবিধা হলো না খুব একটা। তাই খুব বেশি না চিন্তা করে সহসা এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ডেকে উঠল অরু। অমিত ভাই। অমিতের বন্ধুত্ব সুলভ আচরণে বরাবরই বিমোহিত অরু। কখনো এমন কোনো ঘটনা কিংবা আচরণ ওর নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে হবে কিংবা ঘৃণার নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে প্রীতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়ে চলছে অরু। কিন্তু আজ তো সে বাড়ি বয়ে এসেছে, তার উপর বহুদিনের অসুস্থতা চাপে একটুখানি সুস্থ হয়েছে লোকটা। সেই সুবাদে অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল অরু। অমিত ঘুরে তাকালে অরু আন্তরিক হেসে শোধালো, অমিত ভাই এখন ঠিক আছেন? পায়ের কি অবস্থা? অরুর প্রশ্নে এক টুকরো হাসি ঠোঁটের আগায় খেলা করে গেল অমিতেরও। অতঃপর হেসে জবাব দিল, এখন ঠিকঠাক। তোমার কি খবর? নোবেলটা কত দূরে গেল? অমিতের প্রশ্নের জবাবে দেওয়ার সুযোগ হলো না অরুর। তার আগে ওর চোখ গেল দমকা হাওয়ায় নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করে অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোম নিয়ে এসে লম্বা চুলগুলো কাঁধের এক পাশে রেখে জানলার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোম জ্বালাতে জ্বালাতে অরু আর খেয়ালই করেনি অমিত এখনো আছে না চলে গিয়েছে। চুল সরানোর দরুন মোমের নরম আলোটুকু ঠিকরে পড়ছে অরুর ধপধপে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গা এই ব্লাউজের গলাটা বেশ বড়, এতই বড় যে প্রীতিকের হলুদ লাগানোর অংশ স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই চোখ আটকে গেল অমিতের। লুবাটোর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই একই জায়গাতে। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসিত কিংবা দুশ্চরিত্রের মনোভাব কোনোকালে ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিজের সহধর্মিণী, নিজের অর্ধাঙ্গিনী বানানোর ক্ষুদ্র প্রয়াস করেছে আড়ালে আবডালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষ সত্তাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। অমিত নির্লজ্জের মতো অরুর দিকে তাকিয়ে আছে আর শুষ্ক ঢুক গিলছে বারে বারে। শুধু ভাবছে অরুর এই নরম তুলতুলে শরীরের অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে হবে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত ঘোরে বিভোর, সেই ঘোরের মাঝে হুট করে কপাল কুঁচকে গেল ওর। অস্ফুটে অমিতের অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কি লেগে আছে হলুদ হলুদ? এখানে হলুদ কে লাগালো? অমিতের হাতটা অরুর পিঠে ছুঁই ছুঁই, হয়তো বা মেঘা সেন্টিমিটার দূরত্ব এখনো অবশিষ্ট, আবার তার কমও হতে পারে। ঠিক তখনই হুট করে একদম আকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছো মেরে হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ। আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতেই অরুর থেকে চোখ সরিয়ে হাতে চেপে ধরা কবজিটার ভাঙার জন্য উদ্যত হওয়া লোকটাকে দেখার উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করল অমিত। পিঠের উপর অচেনা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে সিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে ছুঁড়ে দিল অরু। তারপর হকচকিয়ে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অজানা ভয়ে হৃদয় নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকনো ঢুক গিলে কয়েক কদম পিছিয়ে গেল অরু। দেখল ওরই সামনে অমিতের কবজিটা চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ংকৃতি। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমের জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনো ব্ল্যাক স্যুট।
এক হাতে কিছু ফাইল। সেখানে দেখেই বোঝা যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতোই হুড় করে আগুনের লেলিহার জ্বলে উঠছে ওর সমগ্র মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলী সামলালো ও। কয়েক মুহূর্ত বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গম্ভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন ছুড়ল অমিতকে, কি করছিলে তুমি এখানে? অতিথিরা তো সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথার পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল, এই তো স্মোক করতে এসেছিলাম, তারপর হুট করে ওরুর সাথে দেখা হয়ে গেল, তাই না ওরু? ওরুর দিকে তাকিয়ে ফিকে হাসলো অমিত। পরক্ষণে কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলে, আমি নিচে গিয়ে দেখছি কাজী সাহেব এলো কিনা, তোমরাও চলে আসো কেমন? অপ্রস্তুত ভঙ্গিতে কথাটুকু শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করে অমিত। অমিত চলে গিয়েছে কি যায়নি, নিজের ঘাড় ফুটিয়ে অরুর সামনে এসে কোনো কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চর বসালো কৃতিক। চরটা এত জোরে ছিল যে অরুর চুলের পাঁচ ক্লিপটা ছিটকে পড়ল অধুরে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাপা কাপা গলায় কাইকুই করে অরু বলে, আমি। এই চুপ, শাট ইউর ফাকিং মাউথ। কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে অরু আরেক দফা কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টে নয়, বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর তো কোনো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে তো। কিন্তু কৃতিক বুঝল না, উল্টো অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, ওই বাচ্চাটা তোর শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে। আমি তো তোকে আজ মেরেই ফেলবো অরু। তুই জানতিস আমি কতটা খারাপ, তাহলে কলিজায় এত সাহস কোথা থেকে এলো? হাউ ফাকিং ডিয়ার ইউ টু টক উইথ সামওয়ান লাইক অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। অরু ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয় ততস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ন্তর না পেয়ে ফুফাতে চোখের জল ফেলছে মেয়েটা। হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিত এমন একটা কাজ করে ফসল। কৃতিক দমল না, একইভাবে ওর গলাটা চেপে ধরে বলল, আমি জানি তুই কিছু করিসনি, তুই বুঝতেও পারিসনি এমন কিছু হবে, কিন্তু তুই অন্যায় করেছিস অরু, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি, আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয় বলিনি? বল, আনসার মি। রাগে আক্ষেপে অরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞেস করলো কৃতিক। অরুর কান্নার আওয়াজ জোরালো হলো। কৃতিক তীব্র রাগে অরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার আর ফাইলগুলো করিডোরের মেঝেতে ছুঁড়ে মারল। পুরো অন্দরমহল খা খা করছে। এদিকে একটা কাকপক্ষীও নেই। বাইরে সবার আনন্দ উল্লাসের শোরগোল শোনা যাচ্ছে। হয়তো বিয়ে সম্পন্ন হয়েছে, এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পন্ন হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে অরুকে ওর রুমে আটকে রেখে হাতে একটা হকি স্টিক নিয়ে নিজের সাফেদ রঙা শার্টের হাতাটা গোটাতে নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে অরুকে উদ্দেশ্য করে তির্যক কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে, এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকি স্টিক সমেত নিচে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞেস করলো, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো কিছু খেয়াল না করেই তিনি বললেন, ও তো বাবা মাত্রই বেরিয়ে গেল, কি জরুরি কাজ আছে বলল। কৃতিকও আর দাঁড়ালো না সেখানে, বড় বড় পা ফেলে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেল কৃতিকগঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনাটা খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, সায়র, ওকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব, সায়র আর
ঘটনা বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবে ওরও বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্না মাথায় রাত। অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিককে। মহল্লা ছাড়ানোর আগেই অমিতের সাদা টয়টো গাড়িটা ধরে ফেললো ও। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করেই একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড করালো বাইক। মাথায় হেলমেটটা খুলে বাইকের পেছনে থেকে হকি স্টিক নিয়ে গাড়ির জানালায় কড়া নাড়তেই জানালার কাঁচ নামালো অমিত। জানালার কাঁচ নামাতেই কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতবাক চাহনি নিক্ষেপ করে অমিত বলে ওঠে, কৃতিক তুমি এখানে? গাড়ি থেকে নামো আগে বলছি। অমিত কিছু না ভেবেই ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাঁকতে হকি স্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয় সরাসরি অমিতকে হকি স্টিক দিয়ে আক্রমণ করে বসলো কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আছড়ে পড়তে কিছুটা টলে পড়ল অমিত, কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। যথেষ্ট বলবান পুরুষ অমিত। কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটাও দুর্বল নয় যে কৃতিকের হকি স্টিকের প্রহারে বিপরীতে ও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে। এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতের ঘুষি ছাড়লো কৃতিকের নাক বরাবর। তৎক্ষণাৎ নাক ফেটে রক্ত বেরিয়ে এলো ওর। কৃতিক সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি, না হলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। হাউ ফাকিং সাইকোপ্যাথ। কথাটা আওড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে উঠে বলল, কেন মারছো তাহলে? কিসের শত্রুতা আমার সাথে তোমার? কৃতিক অমিতকে পুনরায় হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি অমিত, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছ। জানতে চাও সেটা কে? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আজ যে মেয়েটার দিকে তুমি নোংরা চোখে চেয়েছিলে, যার শরীরে লালসা করে হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করা বউ, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন শি ইজ মাই এভরিথিং বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এই তাহলে কৃতিকের রাগের কারণ? কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে অরুর মা কৃতিকেরও সৎ মা, তাহলে সৎ বোন কি করে বউ হয়? OMG, ইটস আ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয়ই এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঢুক গিলছে দেখে কৃতিক পুনরায় বললে, আগেরবার সতর্কবার্তা হিসেবে শুধু গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরও ক্রমাগত একই ভুল করে গিয়েছ তুমি অমিত। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্র অমিত হতবিহ্বল হয়ে পড়ে। মনে মনে ভাবে আগেরবারও অরুর ব্যাপারে কথা বলে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হতে হয়েছিল ওকে। আর এখনও নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকি স্টিক দিয়ে প্রহার করতে যাবে। ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে সায়র অর্ণব দুজন মিলে তাড়াহুড়ো করে ধরে ফেললো হকি স্টিকটা। সে সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল উগ্র মেজাজি কৃতিককেও। অন্দরমহল এখনো নিস্তব্ধ, কারোর কোনো সারশব্দ নেই। হয়তো এখনো সবাই বাইরের স্টেজের ওখানে বরকনে নিয়ে মেতে আছে, অথচ ওরও এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ গুজে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে হা করলেও ব্যথা টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগেই হাত উঠেছে শরীরে, যা ওরও প্রচণ্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওইসব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ। কিন্তু আজ না চাইতেও সেই একই কাজ করলো ও। আর অমিত, যে মানুষটাকে ওরও চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ছি, ভাবলেই গা গিনগিন করে উঠছে অরুর। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে ভালো হতো। তার উপর নিচে আপা কি করছে কে জানে।
অরুর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনার ছেদ ঘটালো কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতেই ঝকঝকে লাইটের আলোয় অরু দেখলো ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এহেন অবস্থা দেখে অরু উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছুই জিজ্ঞেস করলো না তীব্র অভিমানে। কৃতিক কোনো কিছু জিজ্ঞেস করার ফুসরতও দিল না। এগিয়ে এসে অরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে, অতঃপর কুলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বিয়ের আসরে। বিয়ে বাড়িতে তখনও ওদের দুজনকে কেউ খুব একটা খেয়াল করেনি, কিন্তু যখন কৃতিক অরুকে টেনে এনে সবার মাঝে দাঁড় করিয়ে ওর সমগ্র মুখমণ্ডল চুমোতে চুমোতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলার মাটি কেঁপে উঠল উপস্থিত সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান্ট কৃতিক অরুর সমস্ত মুখে টুকরো টুকরো চুমু খেয়ে তবেই থামলো। ওদিকে আজমির শেখের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। অনু প্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক আর অরুকে দেখায় ব্যতিগ্রস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি, চারদিকে জড়ো জড়ো কৌতূহল আর সন্দিহান চোখগুলো এড়াতে নিজের চোখ দুটি খিচিয়ে বন্ধ করে মাথাটা নুয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকালো, তারপর শক্ত গলায় বলল, মাথা উঁচু কর অরু, রাইট নাও। চারিপাশে সকলে এখনো কিন কর্তব্য বিমূঢ়। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইটস আ বিগেস্ট মিস্টেক কি আমি সবাইকে জানিয়ে শুনিয়ে ধুমধাম করে বিয়ে করতে পারিনি, বাট আই এম নট সিঙ্গেল অ্যানিমোর, আই হ্যাভ আ ওয়াইফ। আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিতা স্ত্রী, মিসেস জায়ান কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি, এখনও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, আমি সেটাও ক্লিয়ার করছি। আমার স্ত্রী আমারই সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনেই তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও। আশা করছি আমাদের সম্পর্ক নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই এখন আর। যদি থেকে থাকে তাতে আমার কিছু যায় আসে না, কারণ যে কে কখনো সোসাইটির ধার ধারে না, নেভার এভার। এক নাগারে কথা শেষ করে গলা কিছুটা খাদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম গাইস, নাও ইউ ক্যান এনজয় দ্য ওয়েডিং পার্টি। শেষ বাক্যটা ইতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখে হনহনিয়ে ভেতরে চলে গেল কৃতিক। আজ বোধহয় আর অরুর উপর থেকে রাগ কমবে না ওর। চন্দ্রদীপ্ত মধ্যরাত, রূপোর থালার মতো চারটা তির্যক রূপালী আলোতে ভুবন ভরিয়ে তুলেছে। তারপরেও ঈশান কোণে কয়েক সেকেন্ডের অন্তর অন্তর জ্বলে ওঠে বিদ্যুতের ঝলকানি, আর চারদিকে তীব্র হিমেল হাওয়ার মনে হচ্ছে শেষ রাতে বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে প্রকৃতি। প্রত্যয়দের বাড়িটা কৃতিককুঞ্জের তুলনায় কুঁড়ে ঘড়ি বলা চলে। ছোট্ট মতো একটা দুতলা বাড়ি, নিচতলায় বসার ঘর, রান্নাঘর আর অতিথিদের জন্য গেস্ট রুম, আর উপরতলায় প্রত্যয়ের আব্বু আম্মু আর বড় আপুর শোবার ঘর, যদিও বা বড় আপু বেশিরভাগই তার শ্বশুর বাড়িতেই থাকেন। কালেভদ্রে যখন এ বাড়িতে আসা হয় তখনই কেবল তার রুমে মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। প্রত্যয় নিজেও আমেরিকা থেকে বছর অন্তর ছাড়া দেশে ফেরে না, যার ফলস্বরূপ মুরব্বী দুজন ছাড়া পুরো বাড়িটা শূন্য থাকে বলে চলে। প্রত্যয়ের আব্বু আম্মু অমায়িক মানুষ। বিয়ের আগে শ্বশুর শাশুড়ি নিয়ে অনুর মন গহীনে যে অযাচিত আতঙ্ক ঘুরে বেড়াতো, চোখ বুঝলেই শ্বশুর বাড়ি নামক জায়গাটাকে যেন মহাযঞ্জ স্থল ঠেকত, সেই সকল ভুল ধারণাকে এক দর্শনে বিনাশ করেছে প্রত্যয়ের আব্বু আম্মু। আজ এ বাড়িতে পা রাখার পরে অরুর আর কৃতিকের বিষয়টা নিয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের মুখ থেকে ইনিয়ে বিনিয়ে কম কথা শুনতে হয়নি অনুর, কিন্তু প্রত্যয়ের আব্বুর কান অবধি সেসব কথা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষণাৎ প্রতিবাদ করেছেন। নিজের আত্মীয় স্বজন হোক কিংবা শুভাকাঙ্ক্ষী সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় একটাই কথা বলেছেন,
বউ যেহেতু আমার, বউয়ের পরিবারটাও আমারই। আর আমার পরিবার নিয়ে যারা কুৎসিত মন্তব্য করার স্পর্ধা দেখাবে তারা কখনোই আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাছাড়া ধর্মীয় আইনকানুন বাদ দিয়ে সমাজের কুসংস্কারে গা ভাসানোর মানুষ আমি নই। ধর্মে যে সম্পর্কের প্রাধান্য আছে আমার নিকটও তার যথাযথ সম্মান রয়েছে। দ্বিতীয়বার বৌমার বোনকে নিয়ে আর একটাও কথা যাতে না হয় এ বাড়িতে। কথা শেষ করে তিনি স্ত্রীকে ডেকে দৃঢ় গলায় আদেশ করে বললেন, প্রত্যয় আম্মু, তুমি খেয়াল রেখো বৌমার সম্মানহানি হয় এমন কোনো কথা যাতে দ্বিতীয়বার আমার কান অবধি না আসে। নতুন শ্বশুর শাশুড়ির কাছ থেকে এতটা প্রাধান্য, এতটা আন্তরিকতা পেয়ে সত্যিই তখন গর্বে বুকটা ফুলে পেঁপে উঠেছিল অনুর। বারবার মনে হচ্ছিল প্রত্যয়ের মতন একজন ভদ্রসভ্য শান্ত ছেলে জন্ম দেওয়া কেবল তাদের মতো অমায়িক আর স্বচ্ছ হৃদয়ের মা বাবার দ্বারাই সম্ভব। রুমের কোণে অবস্থিত লম্বাটে পুরনো সেগুন কাঠের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সন্ধ্যা রাতে সেসব কথা ভেবে আরও একবার চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অনুর চিত্ত চিরে। প্রত্যেক রুমটা একতলা কিংবা দোতলায় নয়, বাড়ির একমাত্র ছেলে হিসেবে সম্পূর্ণ আলাদা ডেকোরেশন করে চিলেকোঠার ঘরটাই প্রত্যেক রুম হিসেবে বরাদ্দ করা। প্রত্যয় যখন দেশে ছিল তখন থেকেই এই চিলেকোঠার ঘরটা ওর। আর এখন ওদের বিয়ের প্রথম বাসর রাতের আয়োজনও এই ঘরেই করা হয়েছে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। পুরো ঘরটাতে ভুরভুর করে শুক্রাণ ছড়াচ্ছে পুরনো খাটে নতুন করে সাজানো তাজা রজনীগন্ধা আর থোকা থোকা গোলাপের আস্তরণ। সাদা চাদরে মোড়ানো বিছানা জুড়েও গোলাপের ছড়াছড়ি। সেদিকে তাকালো কেমন অপার স্নিগ্ধতা ভরে ওঠে মন প্রাণ। পুষ্পসজ্জিত স্নিগ্ধ সেই রুমের এক কোণে দাঁড়িয়ে নির্বিঘ্নে চুলে তোয়ালে চালাচ্ছে এই ঘরের নতুন ঘরণী, প্রত্যয়ের সদ্য বিয়ে করা নতুন বউ। যেন এই ঘরে আগমন তার নতুন কিছু নয়। সেইভাবেই বিয়ের ভারী গহনা পোশাক আশাক ছেড়ে একটা কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়িতে নিজেকে নতুন বউ রূপে আবিষ্কার করলো অনু। ঠান্ডা পানি দিয়ে লম্বা শাওয়ার শেষে সারাদিনের ধকলকে ধুয়ে মুছে সাফ করে একেবারে সতেজ হয়ে বেরিয়েছে অনু। আর এখন এই হালকা শাড়িটা গায়ে চড়িয়ে আরও বেশি আরাম লাগছে ওর। শাড়ির ব্লাউজটা ব্যাকলেস, যার দরুন একটু একটু অস্বস্তিও হচ্ছে। এমন একটা আট পৌড়ে শাড়ির সাথে এমন শরীর উন্মুক্ত ব্লাউজ কে কিনলো ভেবে পায় না অনু। ভাবার মতো সময়ও নষ্ট করে না অবশ্য। তার কারণ ওর মাথায় এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে অন্য একটা প্রশ্ন। বারংবার মনস্ফুটে ভেসে উঠছে সেই তীক্ষ্ণ করুর ভয়ানক চোখ দুটো। অনুর মনে আছে ছোট্টবেলায় এই চোখ দুটোকে ভীষণ ভয় পেত ও, আর এখনো পায়। কিন্তু হঠাৎ করেই এতগুলো বছর পর কোথা থেকে উদয় হলো সেই মানব? কেনই বা ফিরে এলো ওদের শান্তশিষ্ট নিরিবিলি জীবনে? ওদের জীবনে তো মানুষটার আর কোনো অস্তিত্ব নেই। তাহলে আজকের দিনেই কেন এভাবে দেখা দিল সে? এটা কি কেবলই অনুর মতিভ্রম নাকি অন্য কিছু? অনুর ভাবনার জগতের পর্দা টেনে যায় প্রত্যয়ের আগমনে। প্রত্যয় একটু অন্যমনস্ক হয়ে রুমে প্রবেশ করে। আত্মীয় স্বজনদের অধিকাংশই কর্মজীবী হওয়াতে যে যার মতো ফিরে গিয়েছে সবাই। বাড়িতে আপাতত আপু আর তার হাজব্যান্ড ছাড়া আর কেউ রয়ে যায়নি। সবাইকে এক এক করে বিদায় দিতে দিতে রুমে আসতে এত রাত হয়ে গেল প্রত্যয়ের। তার উপর কৃতিক কল করেছে কয়েক ঘন্টার জন্য হলেও কাল অফিসে যেতে হবে ওকে। শেয়ার হোল্ডার্সদের সাথে ইম্পর্ট্যান্ট মিটিং রয়েছে। তার চেয়েও বেশি চিন্তার বিষয় হলো কাল জামাই শাশুড়ি একই সাথে নিজেদের প্রজেক্ট লঞ্চ করবে। কি জানি কি হবে, কি করেই বা এই দুজন হট টেম্পারকে একই সাথে সামলাবে ও?
চিন্তায় মাথা ভোঁ ভোঁ করছে প্রত্যয়ের। প্রত্যয় রুমে ঢুকতেই অসম্ভব মিষ্টি শুক্রানে ওর চোখ দুটো আবেশে বন্ধ হয়ে এলো। ফুল, মোমবাতি, সে সাথে পরিচিত নারীর গায়ের গন্ধে মিলেমিশে পুরোটা ঘর সৌরভে মোমো করছে। অনু অনু সে গন্ধটা আরও একবার নাক চিরে দীর্ঘ নিঃশ্বাসের সাহায্যে ভেতরে পুরে নিল প্রত্যয়। তবে আজ আর এ সৌরভ ওর নাকে নয়, ওর হৃদয়কে লাগছে। খানিকক্ষণ চোখ বুজে রেখে নিজেকে সামলালো প্রত্যয়। তারপর আস্তে ধীরে চোখ খুলতে দেখলো ওর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে অনু। হাতে তার সেদিনের সে ছোট্ট বক্সটা। প্রত্যয় বক্সটার দিকে ভ্রুকুঞ্চন করে তাকালে অনু শুধায়, আপনার কি ঘুম পেয়েছে প্রত্যয় সাহেব? চশমাটাও দেখি পরেননি, ঠিকঠাক দেখছেন তো আমায়? অনুর কথায় এক চিলতে হাসি খেলে গেল প্রত্যয়ের ঠোঁটের আগায়। ও অনুকে আগাগোড়া পরখ করে বলল, তোমাকে দেখতে আমার চশমার প্রয়োজন নেই অপরিচিতা। চোখ বন্ধ করলে সর্বদাই তুমি আমার দু চোখের পাতায় রাজত্ব করে বেড়াও, আর এখন চোখ খুললেও তুমি। প্রত্যয়ের এসব প্রেম প্রেম কথা ভালোই লাগে অনুর, মাঝে মধ্যে লজ্জাও পায় বেশ, কিন্তু এই মুহূর্তে পেল না। উল্টো প্রত্যয়ের কথাকে দু আনা প্রশ্রয় না দিয়ে হাত বাড়িয়ে বক্সটা দেখে সোজা সাপটা জিজ্ঞেস করে, বিয়ে হয়ে গিয়েছে, আজ প্রথম রাত, তাহলে এবার বলুন কি আছে এতে? আমি আর পারছি না চুপ করে থাকতে, কৌতূহলে মাথাটা কিলবিল করছে আমার। প্রত্যয় আবারও অনুকে মসৃণ হাসি ফেরত দিয়ে বলে, প্রথম রাতে স্বামীকে সালাম না করে উপহার দেখতে চাইছ, ইটস নট ফেয়ার অনু। অনু তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটে, মনে মনে বলে, এই রে, ভুলে গিয়েছিলাম। পরক্ষণে শাড়ির আঁচলটা পিঠের উপর দিক দিয়ে টেনে এনে সামান্য নিচু হয়ে সালাম করলো প্রত্যয়কে। তারপর আবারও সেই একই বলে, এবার বলুন এতে কি আছে? অনুর উন্মত্ত মসৃণ মোমের মতো পিঠের দিকে চেয়ে প্রত্যয় খোল লাগা গলায় বলল, কি পড়েছে এটা? সব দেখা যাচ্ছে। অনু বলে, আগে আমার কথার উত্তর দিন, তারপর বলছি। অনুর অবস্থা দেখে মনে হচ্ছে এতে কি আছে না জানা অবধি প্রত্যয়কে একদণ্ড বসতেও দেবে না ও। আর প্রত্যয় কিনা এইটুকু সময়ে কত কিছুরই না স্বপ্ন দেখে ফেলেছে। সিল্লি ফিলিংস, হা। প্রত্যয়ের দু চোখে এখন সেসব অব্যক্ত নেশাতুর অনুভূতিগুলি ঘুরপাক খাচ্ছে, কিন্তু অনুকে বোঝানো মুশকিল। তাই এবার আর কোনোরূপ কথা না পেঁচিয়ে বক্সটা খুলে অনুর হাতে ধরিয়ে দিল প্রত্যয়। অনু অবাক চাহনিতে বক্সের ভেতর উকিঝুঁকি দিচ্ছে, হবে হয়তো কোনো দামি জুয়েলারি কিংবা কোনো হানিমুনের টিকিটস। অনুর জানা মতে বাসর রাতে তো স্বামীরা এইসব উপহার দেয়, কিন্তু এখানে তেমন কিছুই দেখতে না পেয়ে আশা হলো অনু ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে প্রত্যয়কে শুধালো, কই? প্রত্যয় কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, কি কই? কেন উপহার? অনুর কালো হয়ে যাওয়া চুপসানো মুখটা দেখে প্রত্যয় অনেকটা কাছে এগিয়ে এসে ওর চিবুক তুলে হিসিয়ে বলে, কি বলেছিলাম আমি? এর মাঝে তোমার স্বপ্ন আছে, আর সেটাই আমার তরফ থেকে তোমার জন্য বাসর রাতের বেস্ট গিফট। অনু ভ্রুকুচকে বলল, স্বপ্ন মানে? কেমন স্বপ্ন? প্রত্যেক কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হেসে বক্স থেকে একটা আইডি কার্ড বের করে অনুর গলায় পরিয়ে দিয়ে বলল, এই যে আমার বউ, সবচেয়ে বড় স্বপ্ন। এতক্ষণে অনুর টনক নড়েছে, চোখ দুটোর ছলছল করছে। ও এ ছলছল চোখ নিয়ে প্রথমে প্রত্যয়ের দিকে অবিশ্বাসের চাহনি নিক্ষেপ করল, অতঃপর কাপা হাতে আইডি কার্ডটা চোখের সামনে তুলে ধরল, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে অনুর নাম আর ছবি বসানো। অনন্যা শেখ নামের পাশে ইংরেজি বড় হাতের অক্ষরে পরপর 3টি অক্ষরে লেখা LLB অনার্স। এত ঝড়ঝাপটা, এত উত্থান পতন, অনু তো ভুলে গিয়েছিল নতুন করে পড়াশোনা শুরু করাটা যে ওর সবচেয়ে বড় স্বপ্ন। মায়ের অসুস্থতায় যা না চাইতো বিসর্জন দিতে হয়েছিল ওকে। মস্ত বড় গেট পেরিয়ে ভার্সিটিতে প্রবেশ করার স্বপ্ন তো অপূর্ণই রয়ে গিয়েছিল। মনে টানাপূরণ তো কম হয়নি এতকালে, কিন্তু অনু নিজেকে বুঝিয়েছিল বড় মেয়ে হতে গেলে দায়িত্ব নিতে হয়। বাড়ির বড় সন্তানকে
এত নিজের কথা ভাবলে চলে না। তাদের পৃথিবীতে পাঠানো হয়েছে পরিবারের সকলের সুখ নির্ধারণ করার জন্য। কিন্তু আজ এই মুহূর্তে প্রত্যয় নিজ হাতে অনুর স্বপ্নকে অনুর হাতে ধরে দিল, নতুন করে মনে করিয়ে দিল অনু এখন আর একা নয়। ওর নির্বিঘ্নে মাথা রাখার জন্য একটা কাঁধ রয়েছে, যার নাম প্রত্যয় আহসান। তোমার এখনো অনেকটা পথ অতিক্রম করা বাকি অনু, এগিয়ে যাও। আমি তোমার পাশে আছি। তোমার স্বামী, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার শুভাকাঙ্ক্ষী সবসময় তোমার পাশে আছে। প্রত্যয়ের কথায় এতক্ষণে ভ্রমটা কেটে গেল অনুর। মতিভ্রম থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রত্যয়ের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলাটা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল অনু। কাঁদতে কাঁদতে বলল, এটা কি করেছেন আপনি? কি করেছেন? এত ভালোবাসা কেন দিচ্ছেন? পাগল হয়ে যাব তো আমি। আপনি আমাকে আজকে যা দিয়েছেন তা এই দুনিয়ার কেউ দেয়নি আমাকে, কেউ না। অনু সরল মনে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেও ওর বলা কথা আর চিৎকার প্রত্যয়ের চক্ষু চড়ক গাছ। প্রত্যয় তৎক্ষণাৎ চোখ মুখ খিচিয়ে অনুর মুখটা হালকা চেপে ধরে বলল, আরে কি বলছো এসব? নিচের সবাই শুনলে কি ভাববে? আস্তে বলো জান, আস্তে। অনু নিজের নাকের পানিটুকু প্রত্যয়ের এক্সক্লুসিভ শেরওয়ানিতে মুছে নতুন উদ্যমে কাঁদতে কাঁদতে বলল, আস্তে বলবো মানে? আমি তো সবাইকে জানিয়ে বলবো আপনি আমাকে কি দিয়েছেন এটা। কজন স্বামী দিতে পারে এটা? কার এমন আত্মা আছে শুনি? কজন স্বামী পারে বিয়ের প্রথম রাতেই বউকে এতটা ভালোবাসা দিতে বলুন? তারপর আবারও কান্নার আওয়াজ। প্রত্যয় ঠিক নিচের রুমটাই ওর আপু দুলাভাইয়ের রুম। অনুর এমন কান্নাকাটি আর আহাজারি শুনে প্রত্যয়ের দুলাভাই আপুকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তোমার ভাইয়ের একটু সংযত হওয়া উচিত ছিল অন্তরাম্মু। মেয়েটার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, এত কান্নাকাটি করছে। বিয়ের প্রথম রাতে এভাবে পশুর মতো আচরণ কেউ করে? স্বামীর কথাতে মুখ বাঁকিয়ে আগ্রহ করে প্রত্যয়ের আপু ছাজিয়ে বলে উঠল, নিজে নিজে কি করেছিলে সে কথা ভুলে গেছ? এখন আবার আমার ভাইকে দোষারোপ করা হচ্ছে। চুপচাপ ঘুমাও, ওদেরটা ওরা বুঝে নেবে। অনেকক্ষণ হলো রুম থেকে বেরিয়ে ছাদে দাঁড়িয়ে আছে অনু। প্রত্যয় গিয়েছে ফ্রেশ হতে, তাই অনু একাই দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে আপাতত। ঠান্ডা হিমেল হাওয়ার ছাপটায় ওর কন্ধন্যত মুখমণ্ডলে আছড়ে পড়ছে ক্রমশ। হাওয়ার তালে তালে আধ ভেজা রেশমের মতো চুলগুলো ইতি উতি উড়ে যাচ্ছে। বাড়ির সামনে আঙ্গিনায় জ্বলতে থাকা মরিচ বাতির রোশনাইয়ে ছাদটাও আলোকিত। আকাশের উজ্জ্বল হাসি হাসি চাঁদখানা এতক্ষণে মেঘের আড়ালে ঢাকা পড়েছে। কালো মেঘের গা থেকে ঘষে ঘষে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। বাতাসের তুপে সেই ঝিরিঝিরি বৃষ্টি খুব একটা গায়ে লাগছে না যদিও। বৃষ্টি ঝাড় ফুটো আকাশের দিকে তাকিয়ে অনু আজ তৃপ্তির ঢেকুর তুলছে। ভীষণ তৃপ্তিতে অজানা তারকারাজিদের উদ্দেশ্যে মনটা বারবার চিৎকার দিয়ে বলতে চাইছে, শুনছো তোমরা? পৃথিবী এতটাও খারাপ নয়, শুধু বদলে দেওয়ার জন্য একটা মানুষ প্রয়োজন। এই যা। অনু যখন আদুরে আকাশের পানে চেয়ে মনের খুশিতে মন দিয়ে চিৎকার করছিল, ঠিক সেই মুহূর্তে নিজের উন্মুক্ত বাঁকানো কোমরের কাছে শীতল দুটো হাতের স্পর্শ শিরশির করে উঠল অনুর সর্বাঙ্গ। একটু কেঁপে উঠে অনু পেছনে ঘুরবে, তার ফুরসত দিল না প্রত্যয়, বরং আরও শক্ত করে ওর কোমরটা চেপে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করালো অনুকে। তারপর ওর কাঁধে চিবুক ঠেকে বলল, তোমার ইমোশনের পাল্লায় পড়ে রাত তো শেষ হয়ে যাচ্ছে ম্যাডাম, এবার একটু ইমোশনটাকে সামলাও। আমি যে বেসামাল। অনু সাদা মনে বলল, রাত তো শেষ হবেই, রাত শেষ না হলে দিনের আলো ফুটবো কি করে শুনি? প্রত্যয় অনুর কাঁধে টুকরো চুমু খেয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের রাতটা যে আমাদের বহু আকাঙ্ক্ষিত রাত জান। থাক না একটু বেশি সময় ধরে এই আধারটুকু, ক্ষতি কি? অনু নির্বাক। প্রত্যয়ের অবাধ্য স্পর্শ ওর গলা জড়িয়ে আসছে, শরীরের তুরণে তুরণে বয়ে যাচ্ছে শিহরণ জাগানো নাম না জানা এক সাইক্লোন। ও খুব করে চাইছে প্রত্যয়ের হাত দুটোকে স্থির রাখতে, কিন্তু পারছে না। প্রত্যয়ের হাত দুটো অবাধে বিচরণ করছে অনুর সমস্তটা জুড়ে।
অনু কোনো মতে ছাদের পাঁচিলটা শক্ত করে দুহাতে খামচে ধরে মাথা নুয়ে রেখেছে। প্রত্যয় দু চোখ বুজে অনুর ঘাড়ে মুখ ডুবিয়ে দিতে এক পর্যায়ে তীব্র সংকোচে ঘুরে দাঁড়িয়ে প্রত্যয়ের বুকে মুখ লুকালো অনু। প্রত্যয় বোধ হয় আজ এসব লজ্জা টজ্জা পছন্দ হচ্ছে না, তাই অনুকে খুব একটা আশকারা না দিয়ে ও ঠোঁটের ভাঁজে নিঃসংকোচে নিজের আধিপত্য বিস্তার করলো প্রত্যয়। এরপর সেভাবে অনুকে কোলে তুলে নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল ওদের সাজানো গোছানো চিলেকোটার ঘরের দিকে। অনু বেশ কসরত করে প্রত্যয়ের ঠোঁট দুটো থেকে ঝাড়া পেয়ে অস্ফুটে শুধালো, কোথায় নিয়ে যাচ্ছেন? প্রত্যয় দ্রুতগতিতে পুনরায় অনুর অধৈর্য কোলে অধর ডুবিয়ে হিসিয়ে জবাব দিল, তোমার লজ্জা ভাঙাতে। শেষ রাতের তীব্র বর্ষণে চারিদিক ধর্মাক্ত। আজকেও আবহাওয়া বেশ শীতল, হয়তোবা এই বর্ষা আবহাওয়াটা আবার বেশ কয়েকদিন দীর্ঘস্থায়ী হবে। স্টেট আমেরিকার মতো দেশ থেকে ফিরে পুরান ঢাকায় এই ভাঙাচোরা পিচঢালা রাস্তা ধরে হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে। শায়ারের স্পন্সরশিপ থেকে পাওয়া পায়ের লাল সবুজ ট্যাগ লাগানো গুচ্ছি ব্র্যান্ডের জুতাটাও কাদায় মাখামাখি, যা দেখে এই মুহূর্তে এই কাদার বসে ঠোঁট ফুলে কাঁদতে ইচ্ছে করছে শায়ারের। চিপাগলি নিবাসী ওই ঝাঁচওয়ালা মেয়েটাকে কান ধরে টেনে এনে এসব দেখিয়ে বলতে ইচ্ছে করছে, দেখ রাগিনীর বাচ্চা, দেখ তোর জন্য আমার লেটেস্ট ব্র্যান্ডের জুতাটার মান ইজ্জত কাদায় ডুবে গড়াগড়ি খাচ্ছে, তবুও রাগ দেখাবি, কথায় কথায় মুখ ঝাঁটি দিবি, কিসের এত তেজ তোর? এই টুকুনি চুনোপুটির মতো শরীর, আবার আমাকে তেজ দেখাস? এক মনে হাঁটতে হাঁটতে কখন যে চিপাগলির নিবাসের সেই রাগিনীর বাড়ির সামনে এসে থামলো তার টের পায়নি শায়র নিজেও। যখন গন্তব্য যখন এইখানেই, তাহলে জানা অজানা দিয়ে কি বা আসে যায়? শায়রেরও যায় আসলো না। ও আজ আর উকি ঝুঁকিও দিল না। অনেকটা নিশ্চিন্ত হয়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গিয়ে বাইরে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠে গেল নীলিমাদের শ্যাওলা পড়া ছাদে। আজকে আর নীলিমা নাচ করছে না। ঘুমুর সমেত ছাদে এলেও সেগুলো আপাতত অযত্নে ছাদের এক কোণায় মুখ থুবড়ে পড়ে আছে। আর নীলিমা ছাদের পাঁচিলে কোনো দিয়ে ভর করে দুহাতে কপ্পলে ঠেকিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে কোনো এক অস্থির ভাবনায় বিভোর হয়ে আছে মেয়েটা। নীলিমা কি নিয়ে ভাবছে তা বোধগম্য হলো না শায়রের। তাই ও পেছন থেকে আচমকা ডেকে উঠে নরম গলায় বলল, নাচবে না আজ আর? আমি তো দেখতে এলাম। নীলিমা চমকে উঠল না, তড়িঘড়ি করে পেছনেও চাইল না। ভাবটা এমন যেন ও শায়রের উপস্থিতি টের পেয়েছে। বাতাসের সাথে ভাসমান শাঁসের গন্ধটা নীলিমা বুঝতে পেরেছে। আদতে তেমন কিছু কিনা কে জানে। তবে নীলিমা আপাতত আস্তে ধীরে ঘুরে তাকিয়ে চোয়ালটা শক্ত করে শায়রকে বলে ওঠে, কি চাই, আবার কেন এসেছেন? শায়র গায়ে লাগাবে না নীলিমার চরম তিক্ত কথাগুলো। ওর এতদিনে বোঝা হয়ে গিয়েছে অর্ণব কেন এত নির্লজ্জ। শায়র নিজেও এই মুহূর্তে অর্ণবের পছন্দটাই অবলম্বন করলো। নীলিমার কথাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে গিয়ে নীলিমার সামনে দাঁড়িয়ে বুকের বাম পাশে হাত রাখলো। অতঃপর কোনোরূপ কপটতা না করে কাতর কণ্ঠে বলল, কেন যেন সকাল থেকে বুকটা জ্বলে যাচ্ছিল, অযথাই দম আটকে আসছিল, চোখ দুটো দারুণ তৃষ্ণার্ত। কেন যেন মন বলছিল তোমার দেখা পেলে সব অসুখ এক নিমিষে সেরে যাবে। তাই সবার অগোচরে তোমার কাছে ছুটে এসেছি নীলিমা। কেউ জানে না আমি এখানে। শায়র নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে এই প্রথম নীলিমার নামটা উচ্চারণ করলো, যা নীলিমাকে অবাক করে দিতে সক্ষম। নীলিমা অবাক হবে চট করে শায়রের চোখে চোখ রাখলো। শায়র আবার বলে, চেয়ে দেখো, এখন আমি পুরোপুরি ফিট। আই থিঙ্ক আমার অসুস্থতার মুখ্য কারণটাই তোমাকে বোধহয় আমার লাগবে। শায়রের কথায় নীলিমার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। ও তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে শুধালো, লাগবে মানে? আমি কি জড়বস্তু নাকি? আর তাছাড়া আমার
নীলিমার কথাকে মাঝপথে আটকে দিয়ে সায়র শান্ত চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি বলেছি লাগবে, তার মানে লাগবে। তুমি আমাদের ফ্রেন্ডস জোনটাকে যতটা শান্ত আর নির্বিলি ভাবো, আমরা ততটাও সভ্য প্রজাতির নই। সব কটার ব্রেকগ্রাউন্ড উত্তক্ত কয়লার মতোই দগ্ধ। খুব বেশি নাড়াচাড়া করতে এসো না, পুড়ে যাবে তাহলে। নীলিমা বুঝল না সায়রের কথার আগামাথা, তবে সায়র যে বেশ সাবলীল ভাষায় শান্ত স্বরে ওকে হুমকি দিয়েছে সেটা খুব ভালোর মতোই ধরতে পেরেছে ও। এই মুহূর্তে কারোর মুখে রা নেই, দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে নীরবতা পালন করছে ওরা। হয়তোবা দুজন দুজনার চোখের ভাষা পড়ে ফেলার বৃথা চেষ্টা চালাচ্ছে। তবে ওদের এই দীর্ঘক্ষণের চোখাচোখির অবসান ঘটিয়ে হুট করে ছাদে চলে আসে নীলিমার আব্বাজান তায়েব জামান। তিনি ভেতর সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে হাঁপানোর সুরে বলেন, আম্মাজান, বাজার নিয়ে আইছে, রাতের খাওনটা। তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন তখন যখন দেখলেন অচেনা এক সুদর্শন যুবক তার ছাদে দাঁড়িয়ে তার দিকে হতবিহ্বল চোখে তাকিয়ে আছে এই মুহূর্তে। তায়েব জামান মোটা ফ্রেমের চশমার ফাঁক গলিয়ে সায়রকে আগাগোড়া পরখ করে গম্ভীর গলায় বললেন, ওই মিয়া, তুমি কাডা? এই মহল্লায় তো তোমারে আগে দেখি নাই, মাগার চেনা চেনা লাগতাছে। সায়র তায়েব জামানের কড়া গলায় প্রশ্নের জবাব দেওয়ার আগে নীলিমার দিকে তাকিয়ে অবিশ্বাসের সুরে শুধালো, এই তোমার আব্বাজান? নীলিমা হ্যাঁ সূচক মাথা নাড়ালে সায়র আবার তাকালো তায়েব জামানের দিকে। সবুজ পাঞ্জাবি পরিহিত, ছিপছিপে গরনের লম্বা চওড়া সুঠামদেহী এক সভ্য পুরুষ, চোখে মুখে কিঞ্চিত গাম্ভীর্য আর রাশভারী ভাব থাকলেও এ মোটেও সায়রের ভাবনার ধারে কাছেও নেই। সায়র তো ভেবেছিল নীলিমার আব্বাজান নিশ্চয়ই পেট মোটা, গোফওয়ালা, কুচকুচে কালো দেখতে কোনো পালোয়ান হবে হয়তো, যে সারাদিন সাদা লুঙ্গি ধরে ধরে পান চিবিয়ে আর একে ওকে ধরে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু এই লোকটাকে তো যথেষ্ট ভদ্রলোক মনে হচ্ছে না। মিলল না। সায়র হতাশ, ভারী হতাশ। সেই হতাশা থেকে সায়র মলিন মুখে অবিশ্বাসের সুরে ঠোঁট উল্টে আরও একবার প্রশ্ন করল নীলিমাকে, উনি আসলে তোমার বাবা তো? সায়রের কথায় এবার তেলে বেগুনে জ্বলে উঠল নীলিমা। তেতো গলায় বলল, আশ্চর্য, এ আবার কেমন কথা? দেখছেন আমার আব্বাজান, তাও ভুলভাল বকে যাচ্ছেন। ওই মিয়া, আমার লগে কথা কও তুমি, আমাকে ছাদে কি কাম তোমার? নীলিমার আব্বাজানের প্রশ্নে সায়র একটু গলা খাকারি দিয়ে বলল, ইয়ে মানে আঙ্কেল, পানি খেতে আসছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো। তায়েব জামান বুঝতে পারার মতো করে হালকা মাথা নাড়িয়ে বললেন, ও, এটা আগে কইবা না? আহো, তাইলে নিচে আইসা পানি খাইয়া যাও। এরপর নীলিমাকে উদ্দেশ্য করে তিনি বললেন, আম্মাজান, মেহমানরে পানি দাও। নীলিমা হ্যাঁসূচক মাথা নাড়িয়ে সায়রের দিকে ঘাড় ঘুরিয়ে গলা খাদে নামিয়ে বলল, আসুন। নিচে গিয়ে সায়র সবার আগে নীলিমার রুমে প্রবেশ করে। পুরো রুমটা গার্লি জিনিসপত্র দিয়ে ভরা। চারিদিকে চোখ বুলিয়ে সায়র বুঝতে পারে নীলিমা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক। তার চেয়েও বেশি গোছানো আর পরিপাটি ওর রুম। ছবি আঁকার ক্যানভাসও রয়েছে রুমের এক কোণে, যেখানে সূর্যাস্তের অর্ধেক পেন্টিংটা এখনও অসম্পূর্ণ ক্যাম্পাস দেখে সায়রের বোধগম্য হলো দেওয়ালে জুড়ো প্রেটেস্টগুলো তাহলে নীলিমার নিজের হাতেরই আঁকা। মেয়েটা আসলেই ট্যালেন্টেড। এ পর্যায়ে এসে নীলিমাকে সূর্যের সঙ্গে তুলনা করে বসলো সায়র। মনে মনে হাজারটা বাহবা দিয়ে বলল, যেমন তেজ তেমন তার গুণ। কিন্তু নীলিমার আম্মা কোথায়? সায়রের মাথায় প্রশ্নটা আসতে রুমে প্রবেশ করে নীলিমার হাতে ছোট্ট ট্রে, তাতে এক বাটি ক্ষীর আর এক গ্লাস পানি। নীলিমার সামনে এসে দাঁড়ালে সায়র পানির গ্লাসটা নিতে নিতে বলল, ক্ষীর কে বানিয়েছে? নীলিমা থমথমে মুখে উত্তর দিল, আমি। তৎক্ষণাৎ পানির গ্লাস রেখে ক্ষীরের বাটিতে হাত দিল সায়র। নীলিমা চেয়ে আছে এক ধ্যানে। সায়র গপ গপ করে ক্ষীর খেতে খেতে মৃদু হেসে বলল, আমার লাইফের বেস্ট ক্ষীর এটা। এবার নীলিমা ঠোঁট কামড়ে সামান্য হাসল, যা সায়রের দৃষ্টিগত হওয়ার আগে আবার উবে গেল। সায়র খেতে খেতে আবারও প্রশ্ন করে বলল, আচ্ছা, শাশুড়ি আম্মা না মানে তোমার মা কোথায়?
নীলিমা কোনোরূপ দুঃখ প্রকাশ না করে স্বাভাবিকভাবে বলল, আম্মা নেই। আমার ছোট ভাইয়ের জন্মের সময় আমার দুনিয়া ত্যাগ করে। তারপর থেকেই আমি, আব্বা আর নয়ন মিলে আমাদের পরিবার। ওর জন্য তো আমি দূরে কোথাও। নীলিমা মাঝপথে কী ভেবে যেন থেমে গেল। শাহরুখকে আশ্বস্ত করে বলল, হ্যাঁ বলো। নীলিমা পুনরায় বলতে আরম্ভ করলো, ওই জন্য আব্বা আর ভাইকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারবো না। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে এই মহল্লারই। এত কাছাকাছি দেখি বিয়ের প্রস্তাবে আর না করিনি। হয়েছে থাক, বিয়ের পরে এত বাপের বাড়ি নিয়ে ভাবলে হয় না। দরকার পড়লে তোমার 14 গোষ্ঠী আমেরিকায় নিয়ে যাব। কি? ক্ষীরের বাটিটা ঠাস করে ট্রেতে রেখে কথাগুলো বলল সায়র। অতঃপর ঠকঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে উঠে দাঁড়িয়ে নীলিমাকে শুধালো, তোমার আব্বাজান কোথায়? নীলিমা আঙ্গুল উঁচিয়ে বসার ঘরের দিকে দেখিয়ে দিলে সায়র বড় বড় পা ফেলে তায়েব জামানের সামনে গিয়ে দাঁড়ায়। তায়েব জামান তখন পেপার পড়ার ভীষণ মনোযোগী। সায়র তার হাত থেকে ছোঁ মেরে পেপারটা টেনে নিয়ে পাশের টি টেবিলে রেখে পায়ে হাত দিয়ে সালাম করতে করতে মনে মনে বলল, খুব শীঘ্রই আপনাকে বড়সড় একটা ঝটকা দিতে যাচ্ছে আব্বাজান। আশা করি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করবেন, আমিন। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।